দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সরকারের ১.৫ মাস এবং প্রত্যাশা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১.৫ মাসে কম বেশি প্রতিদিন কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বিশেষ করে আইন শৃঙ্খলা ইস্যুতে বেকায়দায় রয়েছে সরকার। নতুন করে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা ভাবাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে। অভ্যন্তরীণ ইস্যু ছাড়াও আঞ্চলিক কিছু ইস্যু, বিশেষ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবং মিয়ানমার পরিস্থিতিও ভাবতে হচ্ছে সরকারকে। দর্শক, এমন পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে আমি অধ্যাপক রোবায়েত ফেরদৌস তার কাছে যাব। মঙ্গলবার নিউ ইয়র্কে বাইডেন এবং ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং যেটা কোনো দেশের নেতার এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক একটি বিরল ঘটনা বলা হচ্ছে। এবং এই আলোচনা কিংবা এই বৈঠকে আসলে কোন বিষয়গুলো আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার ফেস করে যাচ্ছে, বিভিন্ন সমস্যা, অভ্যন্তরীণ আঞ্চলিক অনেক সমস্যা হচ্ছে, কোন বিষয়টা আসলে প্রাধান্য পাবে, মানে পাওয়া উচিত আসলে বিষয়গুলো কোনটা পাবে সেটা তো বলা মুশকিল। এগুলো তো আগে থেকে এজেন্ডাগুলো বলা হয় না, কিন্তু যেটা মনে হয় পাওয়া দরকার, জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ সবাই কিন্তু চাচ্ছে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং এখানে একটা মানবাধিকারের যে বড় লঙ্ঘন হয়েছে, যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা কিন্তু খুবই বিরল। আপনি দেখবেন যে আমি বলি যে 69-এর গণ অভ্যুত্থানে 61 জন মানুষ মারা গিয়েছিল, এবং এরশাদের 9 বছরের আন্দোলনে 370 জন মানুষ মারা গেছে। আর এই জুলাই আগস্টের 2 মাসেই প্রায় 1400 মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। 4000 মানুষ হয়তো এখানে অন্ধ হয়ে যাবেন, এক চোখ কিংবা দু চোখ, এবং 20,000 মানুষ কিন্তু স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করবেন, কেউ কেউ আংশিকভাবেও। মানে এরকম একটা ঘটনা পুরো পৃথিবীতে বিরল, যে যুদ্ধ অবস্থা ছাড়া একটা বেসামরিক শাসক তার জনগণকে এই মাত্রায় নির্যাতন, নিপীড়ন কিংবা হত্যার আয়োজন করতে পারেন। তো এটি কিন্তু জাতিসংঘ কিন্তু এখানে তদন্ত আমি দেখলাম যে কাজ শুরু করেছে, ইউরোপ আগ্রহ দেখাচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন যার সঙ্গে দেখা হবে, আমরা হয়তো অনেকে জানি না, বাইডেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে অন্তত 25 থেকে 30 বছর যে ফাইলটা তিনি দেখতেন পুরো পৃথিবীময় মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে হিউম্যান রাইটস এবং হচ্ছে ডেমোক্রেসি। এটি কিন্তু তার সারা জীবনের এজেন্ডা, যে পুরো পৃথিবীময় মানবাধিকার লঙ্ঘন কিভাবে ঘটে এবং গণতন্ত্রের ঘাটতি কোথায় কোথায় আছে। তো আমার মনে হয় এইটা খুব গুরুত্ব পাওয়া দরকার, যে এই ঘটনার যদি এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের যে নির্যাতন, নিপীড়ন এবং হত্যাকাণ্ড, এর বিচার হওয়াটা খুবই জরুরি আসলে। কারণ অনেকে বলছেন যে পুনর্বাসন করা কিংবা চট করে ঢুকে পড়া এটা এত সহজ ব্যাপার কিন্তু না। এইটা বারবার আমাদেরকে মনে করতে হবে। জাতি হিসেবে আমরা তো খুব বিস্তৃত প্রবণ। এইটার যদি বিচার না হয় তাহলে পুরো পৃথিবীতে বিচার শব্দটা আর থাকবে বলে আমার মনে হয় না। এবার বাংলাদেশের আদালতের প্রতি আমার খুব বেশি শ্রদ্ধা কিন্তু নাই। আমরা দেখেছি দুজন প্রধান বিচারপতিকে এখান থেকে এক ধরনের কান ধরে বের করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে বের করে দেওয়াও যায়, তাদের সে মোরাল জায়গাটাও থাকে না। কারণ এইটা একটা আন্তর্জাতিক একটা আইনে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, যে নেদারল্যান্ডসে আছে, এবং সেটা কিন্তু হেগে অবস্থিত। বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য সিগনেটরি, আমরা সাইন করেছি, এবং 124টা দেশ এখানে সাইন করেছে। সেইখানের জন্য আমরা বিচারের ব্যবস্থা করতে পারি। এই আয়োজনের জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলি, জাতিসংঘ বলি, ইউরোপ বলি, এদের সহযোগিতা কিন্তু আমাদের আসলে লাগবে। মানে এই তদন্ত তো হতে হবে এবং বিচার প্রক্রিয়া আনতে হবে। আমার মনে হয় যে প্রফেসর ইউনূস যে যদি কথা বলতে পারেন এই ইস্যুতে, আসলে বাইডেন প্রশাসন আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, এটা আমার একটা প্রধান জায়গা আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ রোবায়েত ফেরদৌস। রতন ভাই, যে বিষয়টা বললেন জুলাই আগস্ট যে হত্যা এবং মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এই বিষয়গুলো এখানে প্রাধান্য দেওয়া উচিত, আপনার কি মনে হচ্ছে আসলে, কিংবা এর বাইরে কি বিষয়ে কথা হবে সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু রোবায়েত ফেরদৌস যেভাবে বললেন যে আমাদের দিক থেকে এজেন্ডাটা কেমন হবে বলে মনে করি। একটা তো হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অথবা একটা গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে জনগণের উপর নিপীড়নের বিষয়টা। কিন্তু আর একটা বিষয় আছে, তো বাইডেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট,
তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধরনটা কি হবে? আমাদের প্রায় $10 বিলিয়ন ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তার মধ্যে $8.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, $1.5 বিলিয়ন আমেরিকা থেকে আমরা ইম্পোর্ট করি। এটা টাকার অর্থে ভারতের চেয়ে কম, চীনের চেয়ে তো আরও কম, চীনের 3 ভাগের 1 ভাগ। কিন্তু প্রশ্ন সেটা নয়, বাংলাদেশের রাজনীতিতে আমেরিকান প্রভাব কতখানি সেটা আবার অন্যভাবে আমাদের দেখতে হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন, সেখানে আমেরিকার ভূমিকাটা কি, ভারত বাংলাদেশের সম্পর্কের সঙ্গে আমেরিকান সম্পর্কটা কীরকম, চীন বাংলাদেশ যে অর্থনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে আমেরিকান প্রভাবটা কতটুকু, বাংলাদেশের খনিজ সম্পদ বা আমাদের যে সমুদ্র সম্পদ, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক রিলেশনটা কীরকম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গতিটা কেমন হবে, সেই ক্ষেত্রেও আমেরিকান প্রভাবটা কতটুকু, এর অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত আছে। আর তার সঙ্গে যুক্ত আছে যদিও কূটনীতিতে অনেক সময় ইনসাল্ট করাটা কিংবা কখনো কখনো কাউকে উপেক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু কখনো কখনো এটাও আবার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় যে আওয়ামী লীগ সরকারের সময় তারা ভারত প্রীতি দেখাতে গিয়ে আমেরিকার প্রতি যে ধরনের অপমানসূচক কথাবার্তা বলেছেন, এমনকি বাইডেন সম্পর্কেও কিংবা তার রাষ্ট্রদূত সম্পর্কেও, সেগুলো হয়তো কখনো কখনো অ্যাকাউন্টে থেকে থাকতে পারে। তো সব মিলিয়ে একটা বিষয় আছে। আবার কেন আমাদের প্রধান উপদেষ্টাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাও যদি দেখা যায়, যে একটা অর্থনীতির পুনর্গঠনের প্রশ্ন যদি হয়, কোন পথে অর্থনীতির পুনর্গঠন হবে? এটা তো একটা পুঁজিবাদী অর্থনৈতিক পুনর্গঠন হবে। তা আজকের বিশ্বে পুঁজিবাদের এই ক্রাইসিসের সময় পুঁজিবাদী অর্থনীতির পুনর্গঠন করতে গেলে সেখানে ক্ষুদ্র পুঁজির বৃহৎ ব্যবহার অথবা ক্ষুদ্র পুঁজির মধ্যে বৃহৎ জনগোষ্ঠীকে আটকে রাখার যে কৌশল ইউনূস সাহেব তৈরি করেছিলেন, সেই কৌশলটাকে বিশ্বের দেশে দেশে তো নানাভাবে তো এটাকে প্রচার এবং এটাকে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে রূপান্তরিত করা হয়েছে। তো বাংলাদেশেও সেইটাকে কিভাবে আরও কার্যকর রাখা যায়, এবং বাংলাদেশের অর্থনীতিতে যে একটা ধস নেমেছে, প্রথমত ডলার পাচার হয়ে যাওয়া, ডলারের ঘাটতি থাকা, সেই ক্ষেত্রে আমেরিকান অর্থনৈতিক সহায়তা কি কি হতে পারে, এগুলো বহু বিষয় থাকতে পারে। ফলে আমি মনে করি এটা সামরিক বিষয় থাকবে, এখানে ভূ রাজনৈতিক বিষয় থাকবে, এখানে অর্থনৈতিক বিষয়টা থাকবে, এবং সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের সঙ্গে দুটো দেশের সম্পর্ক, ভারত এবং চীন, এই দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গিটা কীরকম হবে সেটাও এখানে আলোচনায় থাকতে পারে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন স্যার, আপনি নিশ্চয়ই শুনছিলেন, পাশাপাশি অনেক বিষয়গুলো নিয়ে আসছেন। আমার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের এই অন্তর্বর্তী সরকার সবকিছু মিলিয়ে যেসব সম্পর্কের বিষয়গুলো নিয়ে আসতেন, ভারত, চীন এবং মিয়ানমারের বিষয়টা নিয়ে আসতেন, এক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং যুক্তরাষ্ট্রের তো একটা বড় ভূমিকা। এই যে সরকার যেটা হয়েছে, এটা তো বলা হচ্ছে যে এটা একটা প্রো আমেরিকান আসলে, যে কারণে দেখবেন যে অনেকে কিন্তু আন্দোলনে ছিল যারা হয়তো একটু মার্কিন কোট আনকোট সাম্রাজ্যবাদ বিরোধী যাদের তকমা আছে, তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে নেওয়া হয় নাই। সো আমেরিকার পক্ষে থাকবে এইরকম একটা অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু আমরা আসলে এখানে আছি। টোটালটা হচ্ছে প্রো আমেরিকান এবং এন্টি ইন্ডিয়ান, এরকম ইন্টারিম গভর্নমেন্টের যদি যারা আছে, যাদের যদি অবস্থানগুলো ব্যাখ্যা করেন, এই সেরকম একটা জায়গায় রয়ে গেছে এখানে। সেক্ষেত্রে এখানে দেখবেন যে আমাদের মিয়ানমার থেকে কিন্তু প্রায় 12 লক্ষ রোহিঙ্গা কিন্তু এখানে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেকবার কথা বলেছে। মিয়ানমারের সঙ্গে তার একটা সম্পর্কে টানাপোড়েন এখানে আছে। সেই ইস্যুটাও আমি জানি না এটা উঠবে কিনা, এটা কিন্তু একটা লোক দেখানো ব্যাপার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় করে। আমি জানি যে 65 না 66 জন মানুষকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে যারা আমাদের রোহিঙ্গা এখানে আছে, বাস্তুচ্যুত হয়ে যারা এখানে আছেন। মানুষ হচ্ছে 12 লক্ষ, নিয়ে গেছে 65 জনকে। তো তারা এই যে রোহিঙ্গা এত মানুষ আছে, তাদের থাকা খাওয়া, তাদের বাজেটের ব্যাপার আছে, এবং তারা সত্যি ফিরে যাওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ কোনো ভূমিকা রাখবে কিনা, সেই ইস্যুটা এখানে আসা দরকার। আরেকটা হচ্ছে যে বড় জায়গাটা, সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, যে প্রায় 16 বছরে বলা হচ্ছে যে 17 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। টাকার হিসেবে $120 বিলিয়ন পাচার হয়ে গেছে এই গত 16 বছরে। যেটা দিয়ে আমি হিসাব করে দেখেছি প্রায় 51টা পদ্মা সেতু হয়। মানুষ তো অত ফিগার বোঝে না, মানুষকে বোঝানো 51টা পদ্মা সেতু করা সম্ভব, এই পরিমাণ টাকা পাচার হয়ে গেছে। এবং আমি যে টিআইবি ইফতেখার ভাইকে মেসেজ দিয়েছিলাম যে এই যে কমিশন হচ্ছে, এগুলো কি টাকা আসলে উদ্ধার হওয়া সম্ভব, আনা সম্ভব, উনি উত্তর দিয়েছে যে ইট ইজ ডিফিকাল্ট কিন্তু বাট অ্যাচিভেবল।
চাইলে সম্ভব। তো সেইখানেও কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা আমরা তো চাইবো। এই টাকাগুলো কিন্তু ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া নানান জায়গায় রয়ে গেছে, এটা চাইলেই পাওয়া সম্ভব না। সো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যেটা ভূ রাজনীতিতে পুরো পৃথিবীময় একটা একটা জায়গা তার আছে, তার প্রভাবটা আছে, সেটাকে যদি ব্যবহার করতে পারে। এবং আপনি জানবেন যে প্রফেসর ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুবই একটা মানে জনপ্রিয় মুখ, এই কারণে মানে যে রাজাক ভাই টিঙ্গিত দিয়েছেন, খোলাসা করেন নাই, মানে পুঁজিবাদী অর্থনীতির যে নিষ্ঠুরতা থাকে, যেটা একটা বিকৃতি থাকে, হ্যাঁ, একটা বৈষম্য থাকে ভয়ঙ্কর ভাবে, তার একটা মানবিক চেহারা কিন্তু প্রফেসর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পুঁজিবাদী বিশ্বের কাছে। যে যিনি গ্রামীণ নারীদেরকে ঋণের ব্যবস্থা করেন, তাদের ক্ষমতার ব্যবস্থা করেন। সো নিষ্ঠুরতার বিপরীতে যে একটা প্রলেপ দেওয়া, একটা মানবিক ফেজ, একটা জেন্ডারের ফেজ, সেটা কিন্তু প্রফেসর ইউনুস। এবং সেটা কিন্তু আমরা দেখেছি হিলারি ক্লিনটন থেকে শুরু করে, যেহেতু তারা এখন ক্ষমতায়, ডেমোক্র্যাটরাই, সো সেই ডেমোক্র্যাট পলিসির কারণেও কিন্তু ইউনুস সাহেব বাড়তি সুবিধা পাবেন। কাজে তিনি যদি রোহিঙ্গা ইস্যু ডিল করতে পারেন, আমাদের টাকাগুলো ফেরতের ব্যাপারে ডিল করতে পারেন, এটা দারুণ কাজ হতে পারে। আর যেটা বললাম যে ওই মানবাধিকার একটা বড় ইস্যু বাইডেনের নিজের কাছে, সেইখানে যদি বিচারের জায়গায় একটা বড় জায়গা হতে পারে, যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে শুরু করে আমরা কিভাবে আয়োজন করতে পারি এবং ইউএনকে কিভাবে ইনভলভ করা যায়, এর বাইরেও কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। তো সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল প্রভাব আছে ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে, আইএমএফ এর ক্ষেত্রে। তো আমার মনে হয় সেই জায়গাগুলো তো আসবে। আর একটা হচ্ছে যে ইউএস এর সঙ্গে চায়নার যে একটা বৈরিতার সম্পর্ক, ভারতের সঙ্গে আবার চায়নার যে বৈরিতার সম্পর্ক, আবার মিয়ানমার থেকে শোনা যাচ্ছে কয়েক হাজার হচ্ছে মিলিটেন্টস গ্রুপ, তারা কিন্তু মণিপুরে ঢুকে গেছে। এবং সেভেন সিস্টার নিয়ে কিন্তু একটা বেশ টানাপোড়েনের মধ্যে কিন্তু ভারত অলরেডি পড়ে গেছে এইখানে, যেটা শেখ হাসিনার সময় যে সাপোর্টটা পাওয়া যেত, সেরকম হয়তো আনকন্ডিশনাল সাপোর্টের জায়গা তখন তৈরি হচ্ছে না। তো সেইটা আমার মনে হয় একটা বড় নতুন জিও পলিটিক্যাল ডিনামিক্স আমার মনে হয় এই আলোচনার মধ্যে হয়তো থাকবে বলে আমার মনে হচ্ছে আসলে। ধন্যবাদ রতন ভাই। যদি স্যারও অনেক বিষয়গুলো নিয়ে আসলেন, যেখানে আমাদের টাকা পাচারের যে বিষয়টা, এটা মার্কিন যে প্রতিনিধি দল আসছিল তারাও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন যে তারা যথেষ্ট সম্ভব তারা তাদের পক্ষ থেকে সহায়তা করা হবে। কিন্তু যে ভারতের সাথে, বিশেষ করে ভারতের সাথে আমাদের বর্তমান যে টানাপোড়েন চলছে, মোদি এবং ইউনূসের একটা বৈঠক হওয়ার কথা ছিল, শুনছি সেটাও হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আসলে এই যে ইউএন মানে জাতিসংঘ থেকে আমাদের যাওয়া কিংবা ইন্ডিয়ার সাথে টানাপোড়েন যে সম্পর্ক, যে দূরত্বটা, সেটা ঘোচার যে সম্ভাবনা, সেটা আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে ওই আলোচনার আগে আরেকটা আলোচনা একটু করে দিতে, যে আশাবাদের আলোচনা, সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে যে টাকাটা পাচার হয়েছে, টাকাটা পাচার হয়েছে হয় ডলারে, না হলে ইউরোতে। হ্যাঁ, ডলারে পাচার হয়ে গেলে তার একটা বড় গন্তব্য কিন্তু আমেরিকাতে। আমেরিকাতে অনেকের টাকা কিন্তু কনফিসকেটেড করা আছে, এবং আমাদের একসময় শুনেছিলাম যে পুলিশের বড় বড় কর্মকর্তাদেরও আর যেতে পারবেন না, র্যাবের কর্মকর্তারা বাইরে, স্যাংশন যেটা দেওয়া হয়েছিল, স্যাংশনের সঙ্গে তাদের টাকাটাকে রিটেনশন করে রাখা আছে কিনা, যদি থাকে তাহলে বাংলাদেশ যদি এই অ্যাডভান্টেজটা পেতে পারে যে টাকাটা আমেরিকানরা বাজেয়াপ্ত করে রেখেছে, সে টাকাটা যদি বাংলাদেশের জনগণের টাকা ফিরিয়ে দেন, তাহলে একটা বড় উপকার হয় আমাদের জন্য, সেটাও আলোচনায় থাকতে পারে। আর পরে যে বিষয়টা বললেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিন্তু একটা নতুন টানাপোড়েনের জায়গা তৈরি হলো এরকম, যে যেহেতু পলাতক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ভারতের অত্যন্ত বিশ্বস্ত মানে বাংলাদেশের নেত্রী ভারতেই আছেন, এবং বাংলাদেশের নানা অস্থিরতার যে পরিস্থিতি, তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সন্দেহ করছেন যে সেক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা আছে কিনা। এমনকি সর্বশেষ একজন তো বলেই ফেললেন যে আমাদের দায়িত্বশীল ব্যক্তি, যে আমাদের গার্মেন্টসে অস্থিরতার ক্ষেত্রেও এই ধরনের সম্ভাবনার কথাটা উড়িয়ে দেওয়া যায় না। ফলে এরকম যদি থাকে, তাহলে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূস সাহেব কিন্তু এটা বলেছিলেন যে যদি বেশি কথা বলেন শেখ হাসিনা ভারতে থেকে, তাহলে সেটাও একটু সমস্যা বাড়াতে পারে। ফলে সব মিলিয়ে এখন মোদী সরকার নিজেও কিন্তু ঠিক ডিসাইড করতে পারছে না যে শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবেন। শেখ হাসিনাকে রেখে বাংলাদেশের জনগণের বিপক্ষে থাকবেন, শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে বিশেষ কোনো ফয়দা নিতে চাইবেন, নাকি অন্য কোনো বিবেচনা আছে, নাকি এটা তাদের অসহায়ত্ব, যে এই মানুষটাকে তারা কোথায় পাঠাবেন, আইনগতভাবে পাঠাতে পারছেন না, এটা কি অসহায়ত্বের কারণে তাকে রাখা, নাকি একটা সুযোগের সদ্ব্যবহার করা। ফলে এগুলো নিয়ে কিন্তু নানা কনফিউশন রাজনীতিতে, কূটনীতিতে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে থাকে। তো ফলে আমার মনে হয় যে মোদির সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে এই প্রথমে টেনশনগুলোকে একটু কমাতে হবে,
মানে ইজ করতে হবে, সম্পর্কটাকে সহজ না করলে আলোচনাটা তো সহজ হয় না। এই জন্য হয়তো একটু সময় নিচ্ছেন তারা। আর পাশাপাশি মার্কিনী প্রভাব কতটুকু বাড়ছে, ভারতের কর্তৃত্ব কতটুকু থাকবে, এটা একটা বিষয়। আর ছোট একটা ইন্ডিকেশন এরকম, কয়েকদিন আগে আপনি দেখেছেন চীন থেকে একটা পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে 9 দিনে, আগে যেটা 25 থেকে 27 দিন লাগতো। ঘটনাটা ছোট্ট, খবরটাও ছোট, কিন্তু অর্থনৈতিক তাৎপর্যটা কিন্তু অত ছোট নয়। ফলে অনেক পণ্যের উপর ভারতের উপর যে নির্ভরশীলতা ছিল, যদি ভারত সেই ক্ষেত্রে কোনো ধরনের পণ্য নিয়ে কর্তৃত্ব করতে চায়, চীন কি বিকল্প বাজার হয়ে যেতে পারে, এটাও কিন্তু একটু ভাবছে। আচ্ছা, এবং তারপরেই দেখবেন একদিন পরে, এটার সঙ্গে মিল আছে কিনা আমি জানি না, একদিন পরেই পেঁয়াজের ব্যাপারে ভারতের কঠোর মনোভাবটার পরিবর্তন ঘটে গেল। তার মানে চীনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যদি 27 দিনের জায়গায় 9 দিন, তার মানে 18 দিন কমে যাওয়া, এটা বাণিজ্যের জন্য একটা বিরাট ব্যাপার। আর ওদিকে পেঁয়াজের উপর তাদের নিষেধাজ্ঞা উঠে যাওয়া, এটার একটা মিল আছে কিনা। আবার পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক যখন নিবিড় হবে, এইটা ভূরাজনীতিতে আমেরিকার সঙ্গে সম্পর্কের জন্য কোনো একটা স্ট্রেন তৈরি করবে কিনা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কায় যে একবার জন অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজাপাকসে পালিয়ে গিয়েছিলেন, তখন অনেকেই বলেছিলেন বাংলাদেশে শ্রীলঙ্কা, বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে। এবং আমাদের এখানে তো আমরা কন্টিনিউয়াস বিরুদ্ধে কথা শুনেছি যে এরকম হবে না, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। শ্রীলঙ্কার রাজাপাকসেও সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন, আর ইনি পদত্যাগপত্র দিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন। ফলে প্রায় কাছাকাছি। কিন্তু সেই শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম কয়েকটা অর্থনৈতিক একটা দুর্দশার মধ্যে পড়ে গেল। ঋণ সংক্রান্ত যে ঋণ নেওয়া হয়েছিল, সেই ঋণের সুদ শোধ দেবে কিভাবে, সেই ঋণ পরিশোধ হবে কিভাবে, তা নিয়ে জটিলতা। বাংলাদেশেও দেখা গেল যে আমাদের মাথাপিছু ঋণের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে, $103 বিলিয়ন এখন দাঁড়িয়েছে। প্রত্যেক মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এখন 1 লক্ষ টাকার উপরে। 2009 সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, একটু বলে শেষ করি, তখন আমাদের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকা। আর যেদিন তিনি পালিয়ে গেলেন, সেদিন আমাদের ঘাড়ের উপর ঋণের বোঝা রেখে গেলেন 18,56,000 কোটি টাকা। তাহলে এই ঋণটা কি কাজে লেগেছিল, এটা সুদ আসল আমাদেরকে শোধ দিতে হবে। ফলে এগুলোও কিন্তু আগামীতে আলোচনার বিষয় হিসেবে আসতে পারে। ধন্যবাদ প্রথম ভাই। স্যার, আপনি যে কথাটা মানে এর আগেও বললেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, আমরা সেই অপরাধ আদালতে অনেকগুলো রাষ্ট্রের মধ্যে আমরা সেই অপরাধ আদালতের সদস্য কিংবা আমরা সেখানে আছি, কিন্তু ভারতের সাথে কিন্তু তাদের সেই সম্পর্ক, ভারত কিন্তু সিগনেটরি না। ইউএসও না, ইসরায়েলও না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে বিষয়টা বলে গেলেন যে আমরা এবং এই সরকারের কয়েকজনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমরা সেই অপরাধ আদালতে যাব কিংবা সেখানে মামলা দায়ের হবে, তাহলে যদি সেখানে আমরা যাই এবং শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়, তাকে ফেরত আনার ক্ষেত্রে তখন আমেরিকা কিংবা অন্য দেশগুলোর ভূমিকাটা আসলে কি হবে? না, সেই ভূমিকাটাও তো বললাম, তো কথা বলা খুব দরকার। এটা হচ্ছে যে ভারত এটা প্রত্যাপন করবে কিনা, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আন্তর্জাতিক আদালতের যে তথ্য প্রমাণ সহ, এটা প্রমাণ করা সহজ কেন, যে 71-এ কিন্তু আমরা গণহত্যা এখনো প্রমাণ করতে পারি না, আমরা কিন্তু স্বীকৃতি পাইনি। এখন যেটা হয়েছে, সমস্ত হত্যাকাণ্ডের অডিও পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, পেপারে ক্লিপিংস পাওয়া যায়, এবং যতদিন পরে বিচার হয়েছে এটা কিন্তু একদম কারেন্ট। এক্স্যাক্ট না, বিচার হয়েছে কিন্তু গণহত্যা যে জেনোসাইড সেটাকে প্রমাণ করা যায় না। কারণ এটা যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ওই নেদারল্যান্ডসের এটা আইনটা দেখেছি, 4টা বিষয়ের ক্ষেত্রে অপরাধ তারা করে, অভিযোগটা নেয়। তার একটা হচ্ছে মানবতা বিরুদ্ধে অপরাধ, এবং সেটা কিন্তু প্রমাণ করাটা এত বেশি এভিডেন্স রয়ে গেছে, কাজে এইটা প্রমাণ করার ব্যাপারেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে শুরু করে সবার সহযোগিতা কিন্তু আমাদের আসলে দরকার। এই এভিডেন্সগুলো কিন্তু রয়ে গেছে, কিন্তু এটা যত দিন যাবে পুরনো হবে, জিনিসটা কিন্তু হালকা হয়ে যাবে। কাজে এটাকে সামনে আনাটা খুব জরুরি। প্রত্যাপন আসবে কি আসবে, তার চাইতে এটা এভিডেন্স দিয়ে অভিযোগটা দায়ের করা আমরা কিন্তু এখনো করি নাই। এটা বাংলাদেশের আইন আদালতে করলে আমি বিশ্বাস করেন খুব বেশি বিশ্বাসযোগ্য হবে না। এই ক্যাঙ্গারু কোর্ট আমরা বলি, এরা তো এখন বলতেছে আজকেও তারা হয়তো আমাদের আদালতে যাবে করবে, বিশ্বাস করেন। কিন্তু এখান থেকেও যদি প্রমাণ করা হয় তার যে গুরুত্ব, আর যদি নেদারল্যান্ডসে যেটা আছে আন্তর্জাতিক অপরাধ আইন, যেটা সেইখানে প্রমাণ করার তাৎপর্য কিন্তু আন্তর্জাতিকভাবে এটা অনেক অনেক বেশি, সেটা একটা বড় জায়গা। আর ভারতের ক্ষেত্রে যেটা বলবো যে এক শেখ হাসিনা ভার্সাস বাংলাদেশের 18 কোটি মানুষ,
এখন শেখ হাসিনাকে তাহলে কেন আশ্রয় দিয়েছে? ভারতের আবার ডিপ্লোমেসি থেকে ঠিক আছে যে এতদিনের বিশ্বস্ত বন্ধুকে সে যদি এই আশ্রয়টা না দেয়, পরবর্তী কোনো সরকারই হয়তো ভারতের কোনো সরকারের সঙ্গে আর কাজ করতে চাইবে না, যে তুমি সুসময়ে থাকলা, বিপদের সময় আমাকে রাখলা না, সেই কারণে তাকে হয়তো তারা রাখছে। কিন্তু 18 কোটি মানুষের যদি মনটা জয় করতে যায়, কিন্তু এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টস টু হাই একদম, এবং কিছু সত্য মিথ্যা মিলে বন্যার সময় শুরু করে বাঁধ খোলা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আসলে মানুষের মধ্যে এটা কাজ করছে, ওই পাটাতনটা তৈরি হয়ে আছে। কি করতে হবে? ভারতের কাছে আমাদের কথা হচ্ছে যে এই সম্মান এবং একটা মর্যাদার জায়গা থাকতে হবে আসলে। এটা কিন্তু আপনি দেখেছেন যে নেপালে কিন্তু ভারতের অর্থনৈতিক অবরোধ করেছিল, তাতে কি হয়েছে, বরং নেপালের সাধারণ মানুষ আরো বেশি এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে। সেরকম পেঁয়াজের অবরোধ কিংবা আদানি গ্রুপের বিদ্যুতের অবরোধ দিলে বরং হিতে আরো বিপরীত হবে। কি করতে? তিনটা প্রধান ইস্যু করতে হবে। একটা হচ্ছে যে কোনো অবস্থাতেই হোক না কেন খুব দ্রুত সীমান্তে যে হত্যাকাণ্ড, এটা সত্যি সত্যি মিন করতে হবে এবং এটাতে শূন্যতে নামিয়ে আনতে হবে। এটা হতে পারে না। এটা রাবার বুলেট আছে, নানান রকম, ভারতের নিউক্লিয়ার উইপেন আছে, তার জন্য একটা গরু ব্যবসায়ী কিভাবে তার কাছে থ্রেট হয়, এটা আমার প্রশ্ন। একটা নিউক্লিয়ার ওয়েপন আছে এরকম রাষ্ট্রের কাছে, একটা ক্যাটল পেডলার সে তো থ্রেট হতে পারে না, ফেলানি তো থ্রেট হতে পারে না। কাজে এই আয়োজনটা করতে হবে যে কিভাবে তাদেরকে ধরা যায়, তারা যদি এপার ওপার করে, হত্যা কোনো অবস্থাতেই জাস্টিফাইড না। সেকেন্ড হচ্ছে এই যে অভিন্ন 54টা নদীর যে পানি বন্টন নিয়ে যে বিশাল সমস্যা আমাদের হয়, এখানে আন্তরিকভাবে ভারতকে টেবিলে বসতে হবে এবং আন্তর্জাতিক আইনগুলো মেনে তার একটা ফয়সালের দিকে কিন্তু যেতে হবে। থার্ড হচ্ছে আমাদের নানান কারণে কিন্তু ভারতে যেতে হয়, আমাদের চিকিৎসার কারণে আপনি বলেন, আপনি তারপর হচ্ছে আপনি ট্যুরিজমের কারণে হয়, নানান কারণে আমাদের কিন্তু যেতেই হচ্ছে। এত বেশি, আমি নিজে গেছি চেন্নাইতে, হায়দ্রাবাদ দেখেছি, লক্ষ লক্ষ লোক হচ্ছে বাংলাদেশের, এরা হচ্ছে হোটেলের টাকা দিচ্ছে, ডাক্তারের টাকা দিচ্ছে, আবার প্লেন ফেয়ারও দিচ্ছে। আমরা তো একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা এখানে তৈরি করতে পারি নাই, সেটা একটা জায়গা রয়ে গেছে। কাজে এই যে ভিসা নিয়েও কিন্তু এক ধরনের বিশাল জটিলতা তৈরি হয়। এটাকে যদি অনেক বেশি ইজি করতে হয়, নেপালে ভিসা লাগে না, ভুটানিদের জন্য বা ইন্ডিয়াতে ভিসা লাগে না, এটাকে ইজি করেন, পানিটাকে আপনি ন্যায্যতার ভিত্তিতে বন্টনের ব্যবস্থা করেন এবং সীমান্ত হত্যাটাকে শূন্যে নামিয়ে আনেন। এই তিনটা দিয়েই কেবল বাংলাদেশের মানুষের মন জয় করার চেষ্টার উদ্যোগটা শুরু হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক রুবায়েত ফেরদৌস। রতন ভাই অনেকগুলো বিষয় বলে গেলেন, আমি একটু আপনাকে যেটা বলি, ভারতের সঙ্গে আমাদের এখন যে সম্পর্ক, আমাদের যে উপদেষ্টা কয়েকজন এই সাম্প্রতিক সময় যে বিষয়গুলো বলে গেছেন যে পানি বন্টন যে হিস্সা, সেই ক্ষেত্রে আর সহনীয় পর্যায়ে তারা থাকবে না, কিংবা তারপর ইলিশের বিষয়টা যেটা সামনে আসছে তারা উপহার হিসেবে রপ্তানি হিসেবে দেওয়া হচ্ছে। আর বন্যার বিষয়ে তো আমরা বেশ মানে আমাদের যে ভোগান্তি সেটা শুরু থেকেই আছে। এত কিছুর পরও এই 18 কোটি মানুষের বিপক্ষে গিয়ে যেটা বলা হচ্ছে শেখ হাসিনাকে সেই দেশে রাখা, কেন ইন্ডিয়া, মানে ইন্ডিয়া সব বুঝতে আছে, বোঝার পরও এই দায়গুলো কেন নিচ্ছে, এই বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো। তার আগে দর্শক যে কথা বলতে চাই, অনুষ্ঠান ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আর রতন ভাই, আমি ব্রেকের আগে যে প্রশ্নটা রেখে গেছিলাম যে ইন্ডিয়া আসলে দায়টা কেন নিচ্ছে? দুটো কারণে নিচ্ছে আমার ধারণা। প্রথম কারণ হচ্ছে সে দায় এড়াতে পারলো না, কারণ আমরা জানি যে এমন একটা সম্পর্কের সূত্রে আবদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং ভারত, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের যে রোল ছিল সেটাকে যদি এই মুহূর্তে অস্বীকার করে, তো ভবিষ্যতে বাংলাদেশে যারা ভারতের সঙ্গে সম্পর্ক রেখে যারা রাজনীতি করবে তারা তো ভারতকে বিশ্বাস করবে না। একটা জিনিস খেয়াল করে দেখুন, ভারত এমন একটা দেশ যার সঙ্গে যে কয়টা দেশ সম্পর্কিত প্রত্যেকের সঙ্গে সম্পর্কটা বৈরীমূলক, ইনক্লুডিং নেপাল। নেপালের কিন্তু দেখবেন, নেপালে যখন স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, সেই খেলা যদি ভারত আর বাংলাদেশ হয়, দর্শকরা বাংলাদেশকে সাপোর্ট করে। তাহলে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, চীন, হ্যাঁ, এমনকি একটু দূরে আছে আফগানিস্তান। আচ্ছা, কার সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো? একমাত্র সম্পর্ক ভালো দেশ ছিল বাংলাদেশ, মানে এটা রাষ্ট্রীয় পর্যায়ে, জনগণের সঙ্গে না। মানে বাংলাদেশের জনগণ আবার ভারতের এই সমস্ত দাদাগিরিতে বিরক্ত ছিল, কিন্তু ভারতের জনগণের সঙ্গে আবার বাংলাদেশের জনগণের কীরকম সম্পর্ক দেখুন, যেটা রুবায়েত সাহেব বললেন যে চিকিৎসার জন্য যাচ্ছে, বিনোদনের জন্য যাচ্ছে, কিংবা কখনো কখনো মনে করে আমরা পুরোটাই একসময় একটা অভিন্ন সাংস্কৃতিক বন্ধনে যুক্ত ছিলাম, এরকম একটা অ্যালিজিয়েন্সিও ফিল করে তারা। কিন্তু ভারত রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তাদের আচরণের কারণে জনগণ কিন্তু ভারত বিরোধী হয়ে ওঠে। সেই জায়গায় যদি এই মুহূর্তে মোদী সরকার
শেখ হাসিনাকে আশ্রয়টা না দিত, তাহলে ভবিষ্যতের জন্য ভারতের একটা সমস্যা হয়ে যেত। একটা জিনিস খেয়াল করে রেখেছেন, সমস্যা তো বাংলাদেশের ঘটনা ঘটার পর যখন ঘটছে সেই সময় ভারতে কিন্তু মোদী সরকার এত বিরোধিতা সত্ত্বেও সমস্ত বিরোধী দলদের সঙ্গে একসঙ্গে বসে পড়লো। তারা কিন্তু তখন প্রশ্নটা শুধু মোদীর ব্যাপার চিন্তা করেন, তারা বলছে যে ভারতের রাষ্ট্রীয় প্রশ্নটা, এটা একটু বিবেচনা রাখতে হবে। তার মানে এখানে প্রত্যেকেরই প্রায় একটু কমন কনসেনসাস ডেভেলপ করেছে যে বাংলাদেশের এই পলাতক প্রধানমন্ত্রীকে হয়তো তাদের রাখতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে নানাভাবে ভারত যে প্রভাব বিস্তার করতে চায় পারে, এই ক্ষেত্রে হাসিনা একটা কার্ড হিসেবেও ব্যবহৃত হতে পারে ভবিষ্যতের জন্য। এবং যে একটা মানে ভিডিও বার্তা হলো না যে আমি পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, এটা কোন সময় এটা ফাঁস হলো বা কোন সময় এটা বলানো হলো বা কাকে দিয়ে বলানো হলো? দেখুন, ঘটনাগুলো এরকম যে এর আগে যেমন নানা ধরনের আমরা ফোনালাপ ফাঁস হতে দেখেছি শেখ হাসিনার সময়, সেই কাজগুলো যারা করেছিলেন এবং তা করে কত মানুষের সম্মানহানি করেছে, কত মানুষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। এবং আমরা বলেছি এটা একটা মানুষকে মানে ধসিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার ওই অস্ত্রটাও ব্যবহার করেছিল। এখন সেই অস্ত্র কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এটা কি পরিকল্পিতভাবে ব্যবহৃত হলো নাকি অসতর্কতার সঙ্গে মানে ব্যবহৃত হলো, এগুলো ব্যাপার আছে। আবার কিছু বাক্যদোষ ছিল। বাক্যদোষ ছিল মানে শেখ হাসিনা বলেছিলেন না কাউকে পদ্মায় চুবাবেন, কাউকে টুপ করে ফেলে দেবেন, তো সেই মানুষগুলো তো এখন আছে। তো ফলে যিনি টুপ করে ফেলে দেবেন বলেছিলেন তিনি এখন চট করে আবার দেশে ঢুকে পড়বেন কিনা, এগুলো নিয়েও নানা কথাবার্তা। মানে একটা রাজনীতিতে কিন্তু সিরিয়াস আলোচনার পাশাপাশি গসিপটাও খুব গুরুত্বপূর্ণ এবং মানুষকে গসিপ দিয়েও কিন্তু আবার আটকে রাখা যায়, সেটাও একটা বিষয় থাকতে পারে। তৃতীয় যে বিষয়টা আমরা মনে করি যে একটা আন্তর্জাতিক মানবাধিকারের প্রশ্নটা, যে কেউ যদি স্টেটলেস হয়ে কারো দেশে আশ্রয় নেয়, তাহলে যেমন শেখ হাসিনার এখন পাসপোর্টের মেয়াদ শেষ, তাহলে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি? তো ফলে তাকে এখন কি করবে, এই জন্য একটা মানবিক অ্যাপিলের প্রশ্নটাও আসে। ফলে ভারত এটাকেও আসলে উপেক্ষা করতে পারছে না। সব মিলিয়ে শেখ হাসিনার সেখানে অবস্থানটা আছে। কিন্তু আমাদের যেটা বিবেচনা রাখতে হবে যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। এই প্রতিবেশীর সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের সাংস্কৃতিক একটা যোগাযোগ আছে, দীর্ঘ একটা কাঁটাতারের বেড়ার সীমানা আছে, বর্ডার কিলিং আছে। বাংলাদেশের উজানে বাংলাদেশের চাইতে 15 গুণ বেশি জায়গায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতে পুরো পানিটা বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে সমুদ্রে গড়িয়ে পড়ে। এবং আমাদের 54টা যে নদী ভারত থেকে এসছে, তার মধ্যে 51টাতে ভারতের বাঁধ দেয়া আছে, বাকিগুলো বাঁধ না থাকলেও নানাভাবে পানি তাদের অবস্ট্রাকল তৈরি করা আছে। ফলে বন্যায় ভেসে যাওয়া অথবা খরায় শুকিয়ে মরার একটা জায়গায় ভারতের একটা ভূমিকা আছে। সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমি তো শুধু শেখ হাসিনা ইস্যু নিয়ে বসে থাকলে হবে না, আমার তো পানি ইস্যুটা লাগবে, আমার বর্ডার কিলিংয়ের প্রশ্নটা আছে, আমার বাণিজ্যের প্রশ্নটা আছে, আমার অর্থনৈতিক দুই দেশের স্বার্থে, ফলে দুই দেশের স্বার্থটা অবশ্যই একটা ব্যক্তির কারণে দুইটা দেশের স্বার্থ যেন বিপন্ন না হয়। সেটা ধন্যবাদ রতন ভাই। ছোট্ট যোগ করি যে মানে জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা, এবারে এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু কলকাতার ভূমিকা আপনি দেখেছেন, তাদের ছাত্ররা, তাদের শিক্ষকরা, সংস্কৃতি কর্মীরা কিন্তু বিশাল ভূমিকা রেখেছে। সো এটা আমরা বলি যে পিপলস টু পিপলস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদ অনেক গালাগালি করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন যে এই যে গাজায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা বড় মিছিল ওরাই করেছে, পৃথিবীর সবচেয়ে বড় মিছিল ওরাই করেছে, ইউনিভার্সিটিগুলো কিভাবে খেপে গেছে। তো সেটা যেন আমরা ভুলে না যাই যে সরকার আর দেশ আর জনগণের জন্য এক করে না ফেলি আসলে, হ্যাঁ, সেই জায়গাটা রাখা দরকার। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমি প্রশ্নটা নিয়ে আসছি, সেটা হচ্ছে রাঙামাটি এবং খাগড়াছড়ি সংঘাতের পরে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। এই যে কিছুদিন পর পর যে সংঘাত আমরা দেখি পাহাড়ি কিংবা বাঙালি এর মাঝে, অনেকে বলছে এর পেছনে ইন্ধন রয়েছে, এই বিষয়ে আপনার কেন? এই ইন্ধনটা হচ্ছে কি, এটা যে আওয়ামী লীগের 15 বছরে খালি সবকিছুর মধ্যে খালি ইন্ধন দেখা হতো আসলে, ফলে সত্যিকারের যে কার্যকারণটা সেটা বারবার আমরা খালি মিস করে যাই আসলে। এইটা তো হচ্ছে কি পাহাড়ের যে সমস্যা, এটা হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা, একটা পলিটিক্যাল প্রবলেম। এই জাতিগত দাঙ্গা, সহিংসতা, যাই কিছু বলি না কেন, কিন্তু আমরা এটাকে সলভ করতে চাই সামরিক কায়দায়, অস্ত্র দিয়ে। এটাকে বলে আইন শৃঙ্খলার, এটা আইন শৃঙ্খলা রক্ষার সংকট না, সংকটটাকেই বুঝতে পারছি না আমরা। এটা একটা পলিটিক্যাল প্রবলেম, কাজে এটাকে পলিটিক্যালি আপনাকে সলভ করতে হবে। রাজনৈতিক সমস্যাকে যদি আপনি সামরিক কায়দায়, আইন শৃঙ্খলাতে সলভ করতে সম্ভব কিন্তু হবে না। এই যে একটা জাতিগত প্রায়ই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ঘটে, এবং এটা কিন্তু একটা পলিটিক্যাল সমাধান কিন্তু ছিল। 97 সালের 2 ডিসেম্বরে একটা পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছিল।
সেই চুক্তির কিন্তু বাস্তবায়ন হয় না। এই চুক্তি যদি বাস্তবায়ন হতো তাহলে এই জাতিগত দাঙ্গাগুলো কিন্তু এখানে তৈরি হতো না। এটা আপনি জানবেন যে এটা ডেমোগ্রাফিক পলিটিক্স কিংবা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে। 47-এর আগে ওখানে 2 ভাগ কিন্তু এখানে যারা বাঙালি আদিবাসী ছিল, এখানে বাঙালি অধিবাসী যারা ছিল তাদের নিয়ে কিন্তু পাহাড়িদের কোনো আপত্তি নেই, তারা স্থায়ী বাসিন্দা অনেক বছর থেকে থাকে, তারা বাঙালি হিন্দু আছে, বাঙালি মুসলমানও আছে। কিন্তু ওভার দ্য ইয়ার্স যারা এই যে নীলফামারী থেকে ধরেন, ময়মনসিংহ থেকে, বিভিন্ন জেলা থেকে, রংপুর থেকে ধরে ধরে প্ল্যান করে করে বাসে করে নিয়ে যে ওইখানে প্রায় 50-50 করে ফেলেছেন। তার মানে দেখেন 98 আর 2, 98 ছিল পাহাড়িরা, 2 ভাগ ছিল বাঙালি। এখন এটা প্রায় 50-50 হয়ে গেছে। আর যদি 10 বছর যারা যায় পাহাড়িরা হয়ে যাবে সেখানে মাইনরিটি, আর বাঙালি জনগোষ্ঠী হয়ে যাবে সেখানে মেজরিটি। ফলে ওখানে যে এমপি ইলেকশন হবে, পৌরসভা নির্বাচন হবে, ইউপি হবে, সব তাহলে কে জিতবে? কাউন্সিলর গুলো হবে। তো আমরা তো শাসন ব্যবস্থার বড় জায়গায় বলি যে যাদের জন্য শাসন তারা কি চায়, তারা নেতাদেরকে কিভাবে দেখতে চায়। এখন সেখানে তো তারা ওই নেতাগুলো হয়ে যাবে বাঙালি আর পাহাড়ি হয়ে যাবে মাইনরিটি। কাজে সিদ্ধান্ত কোনো প্রক্রিয়ায় পাহাড়িদের কিন্তু অবস্থান এখানে থাকবে না। এই যে ধীরে ধীরে তাদেরকে মাইনরিটি করে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে এখানে সব মিলেই। এবং তারা যারা চুক্তির মধ্যে ছিল যে ভারত থেকে যারা প্রত্যাবর্তিত তাদের জায়গা জমি ফেরত পাবে, সেই ভূমি কমিশন কিন্তু ঠিক মতো কাজ করে নাই, সেগুলো তারা কিন্তু এখানে ফেরত পায় নাই। আসলে এই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ মাঝে মধ্যে দেখি। আর যেটা হয় ওই নিরাপত্তার চোখ দিয়ে যদি দেখা হয়, একটা গ্রুপকে আরেকটা গ্রুপের বিরুদ্ধে সারাক্ষণ লাগিয়ে দেওয়া হয়, যেটা ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ফলে প্রত্যেকের মধ্যে দেখবেন ভাতৃঘাতী যুদ্ধ অবতীর্ণ, এবং প্রায় প্রতিদিনই পাহাড়ে আদিবাসীরা কিন্তু মারা যাচ্ছে এখানে প্রতিদিনই, এবং একটা হত্যাকাণ্ডের কোনো বিচার কিন্তু এখানে হয় না। সেই কারণেই নানান ইস্যুতেই কিন্তু এগুলা, ওই যে একটা মোটর বাইক চুরি, এগুলো আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরশাদের সময় একটা পাউরুটি নিয়ে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আর ছাত্র দলের মারামারিতে একটা লাশ পড়ে গেছে। সমস্যাটা পাউরুটি, সমস্যাটা ওই মোটর বাইক না, ওই ছিনতাইকারী হত্যা না। আসলে দীর্ঘদিনের যে জাতিগত একটা বৈরিতা, একটা বৈষম্য, একটা অবিশ্বাস, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই সাম্প্রতিক ঘটনা। আমি সমাধানটা কেন হচ্ছে না এই বিষয়ে আসবো। আগে রতন ভাই যে বিষয়টা বললেন যে আমাদের শান্তি চুক্তি যে বাস্তবায়ন হচ্ছে না, এটার কারণেই এই সংঘাত দিনের পর দিন, এই বিষয়ে আপনার মুখ থেকে আমি আসলে একটা জিনিস খেয়াল করবেন যে মানুষের জীবনের অনেকগুলো চাওয়া থাকে, তার মধ্যে সবচেয়ে মানে বেদনাময় চাওয়া হচ্ছে আমার নিজের জায়গায় নিজে থাকতে চাই। নিরাশ্রয় হওয়ার যন্ত্রণা, উচ্ছেদের বেদনা আর উচ্ছেদ হওয়ার আতঙ্ক মানুষকে সারাটা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায়। ফলে আমরা যদি পার্বত্য চট্টগ্রাম থেকে যদি চোখে দেখি, সামরিক চোখে দেখি, তাহলে এটার তাৎপর্য বুঝতে পারবো না। শুধু পাহাড় আর রিসোর্ট দিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো না। যখন কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা চালু হলো, সেখানে প্রায় 1 লক্ষ মানুষ যে বাস্তুচ্যুত হয়ে গেল, বিদ্যুতের আলোয় আমরা ভাসলাম আর এই মানুষগুলো চোখের জলে ডুবলো। তারপরে তারা কি ক্ষতিপূরণ পেয়েছিল? পায়নি তো। আচ্ছা, ফলে ক্ষোভের কত পুরনো ইতিহাস আছে, ফলে সেই ইতিহাসগুলোকে আমরা কখনো মনে রাখি নাই। আমরা তার মধ্যে আরও নতুন নতুন উপাদান যুক্ত করে দিয়েছি। তার সঙ্গে কি উপাদান? ভূমি হারানোর বেদনা। আমরা তো ভূমি, ভাষা, ভূখণ্ড এবং আমাদের ভাতের অধিকার, এই কথাগুলো বলছিলাম। তো এই আমরা তো ভাষার অধিকারের জন্য আমরা 52তে জীবন দিয়েছি, ভূখণ্ডের জন্য আমরা 71 সালে জীবন দিয়েছি, তারপরে আমরা ভাতের জন্য এখন আমরা লড়াই করছি, আর একটা ভয়মুক্ত পরিবেশে থাকার জন্য গণতন্ত্র সংগ্রাম করছি। তা পাহাড়িদের জীবনে কি এগুলো আসবে না? ফলে তাদেরকে যদি দেখি, এখন আমাদের দরিদ্র বাঙালিদেরকে ওখানে নিয়ে গিয়ে যখন তাদেরকে সেটেলার করা হলো, কম্পিটিশন লেগে গেল তাদের সঙ্গে জমির। এখন 2 পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো। এইটার সমাধান কিভাবে হবে বলুন তো? এক দল হচ্ছে জমি হারানোর বেদনা, আর এক দল হচ্ছে জমি পাওয়ার আকাঙ্ক্ষা। এটা তো রাষ্ট্র এটা তৈরি করে দিল। তো এখন তৈরি করে দিয়ে বললে এখন কিভাবে সমাধান হবে বলেন? এরকম যদি বলে, আর তখন যদি সামরিক তৎপরতাটা এইরকম চলে, তাহলে যে সামরিক বাহিনী আমাদেরকে সুরক্ষা দেবে, তার চাইতে বড় কথা সামরিক বাহিনী কি বিপক্ষে দাঁড়িয়ে গেল? পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে যদি এই চিন্তাটা আসে, তাহলে তারাও কিন্তু ওখানে স্বস্তিটা পাবে না। এই জন্য আমরা বলেছিলাম যে পার্বত্য চুক্তির পরে যে একটা পৃথক ভূমি কমিশন হওয়ার কথা ছিল, ওই ভূমি কমিশনটা হওয়া, ভূমি কমিশনটা যেন যথাযথভাবে কাজ করে, প্রয়োজনে অতীতের সমস্ত স্মৃতিগুলোকে আমরা পুনরাবৃত্তি করাতে চাই না, কিন্তু ওখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের যেন আর বেদনা তৈরি না হয় সেই দিকে একটু দেখা, প্রয়োজনে আলাপ আলোচনা করে কিছু ধরে কিছু ছেড়েও কি কখনো কখনো একটা সমঝোতার জায়গা তৈরি করা যায় না?
আমরা হয়তো এরকম পারবো না, আবার 98:2 যেতে পারবো না, কিন্তু এইরকম কি করতে পারবো না যে পাহাড়িরা আর নির্ঘুম রাত কাটাবে না যে কালকে যে যা জমিতে আমি জুম করেছিলাম সেই জমিটা আবার পুড়িয়ে দেবে কিনা, যেখানে আমি অনেক কষ্টে বন থেকে পাহাড় গাছ নিয়ে এসে কিংবা বাঁশ নিয়ে এসে ঘর করেছিলাম, সেই ঘরটা চোখের সামনে ভস্মীভূত হয়ে যাবে কিনা। তো এইরকম আতঙ্কের মধ্যে যেন পাহাড়িদের থাকতে না হয়। তো এইটার দায়িত্বটা তো রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম না? গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের গণতান্ত্রিক অধিকারটা থাকবে না? এটার জন্য আবার একটা গণতান্ত্রিক সংস্কৃতিও কি লাগবে না? দখলদারের সংস্কৃতি দিয়ে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, এটাও তো আমাদের মানুষের বুঝতে হবে। এই জায়গায় আমার মনে হয় আমরা একটা ডেমোগ্রাফিক যে ডিস্ট্রিবিউশন যেটা ছিল সেটাকে কৃত্রিমভাবে রিপ্লেস করতে গিয়ে আমরা অনেক জটিলতা করেছি, সেখান থেকে একটু বেরিয়ে আসার পথ বের করতে হবে। ধন্যবাদ অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনেকেই এখন যেটা বলছে যে আমাদের অন্তর্বর্তী সরকার তার কাজের অগ্রাধিকারের মধ্যে শান্তি চুক্তির বিষয়টি সেটা অন্তর্ভুক্তের বিষয়। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এদের দৃষ্টিভঙ্গিটা কিরকম বা কিভাবে আসলে হওয়া উচিত বা দেখা দরকার? এরা আদৌ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। ইন্টারিম গভর্নমেন্টের যে সমন্বয়হীনতা এবং সক্ষমতার অভাব, এটা কিন্তু প্রকট হয়ে গেছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ভূমিকায় তারা রাখতে পারছে না, কোথাও কিন্তু রাখতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শুরু করে নানান জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, পাহাড়ে তো পারছেই না। কাজে তাদের প্রতি আমার খুব বেশি আশা নাই। কিন্তু দীর্ঘমেয়াদী পরে যখন একটা নির্বাচন হবে, যারা আসবে তারা কিন্তু দীর্ঘমেয়াদী সিরিয়াসলি এটাকে ভাবতে হবে। রতন ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে বাঙালিরা পাকিস্তানের 24 বছর জাতিগত নিপীড়নের শিকার হয়েছে, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর করেছে। যে বাঙালিরা ভাষাগত নিপীড়নের শিকার হয়েছে, 52 সালে ফুঁসে উঠেছিলাম। যে পাকিস্তানের 24 বছর সামরিক শাসনই ছিল, সেই সামরিক নিপীড়নের শিকার আমরা নিজেরা হয়েছিলাম বাঙালিরা। তো দেশ স্বাধীন হওয়ার পরে সেই বাঙালিরাই পার্বত্য চট্টগ্রামে ভাষাগত পীড়ন করছি, জাতিগত পীড়ন করছি এবং সামরিক নিপীড়ন করছি। এটা বারবার আমি স্পষ্ট করি, আমরা কিন্তু সামরিক বাহিনীর বিরুদ্ধে না। আমি মনে করি বাংলাদেশের সামরিক বাহিনী আরো সক্ষম হোক, আরো সুন্দর হোক, আরো বেশি তাদের আধুনিক যন্ত্রপাতি থাকুক, সাইবার নিয়ে তারা আরো ভাবুক, কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে কিন্তু আমরা। যে বাংলাদেশের 61 জেলায় ধরেন যে সিভিল প্রশাসন থাকবে, আর পাহাড়ের ক্ষেত্রে একটা সামরিক কায়দায় চালানো হবে। আপনি যদি পাহাড়ে যান, আমি আর চাকমা যদি একজন একসঙ্গে যাই, আমাকে কিন্তু চেক করবে না, কিন্তু ওই চাকমা ছেলেটা তার কিন্তু আইডেন্টিটি চেক করবে। তার ওর কেমন লাগে, ওর জন্ম ওইখানে, ওর বাপদাদার জন্ম ওখানে, ওকে চেক করছে, নামাচ্ছে, আমাকে কিছু করছে না। এটা নেপালে যখন মাওয়িস্টদের আন্দোলন, আমি গেছি নেপালে বাসে, অদ্ভুত ব্যাপার দেখে আমাকে বসে রাখছে যে নেপালি ছেলে, তাকে চেক করে বাস থেকে নামিয়ে বলছে তুমি সামনে যেয়ে ওঠো। তো সেটা কিন্তু একটা বড় ক্ষোভ তৈরি করে। এবং এটা হচ্ছে যে কেন এটা হয় আসলে, এই যে 16 বছরে যে আওয়ামী লীগ সরকার কিভাবে প্রতারণা করে। 2008-এর যে আওয়ামী লীগের যদি আপনি নির্বাচনী ইশতেহার দেখেন, তারা কিন্তু এখানে আদিবাসী শব্দ ব্যবহার করেছে। এবং যে দীপুমণি, সে আমাদের সঙ্গে মিছিল মিটিংও করেছে। যাই তারা ক্ষমতায় চলে গেল, পরের ইশতেহারগুলোতে কিন্তু আর আদিবাসী শব্দটা বলা যাবে না। এবং দীপুমণি এবং তারাই প্রধানত প্রজ্ঞাপনও দিয়েছে আমাদেরকে যে এই শব্দটা যদি আমরা ব্যবহার করি, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে, এটা নাকি করাই যাবে না। এখানে যে প্রফেসর ইউনূসের ব্যাপারেও বলা হয় যে এই মন্ত্রীটাই এবং তার স্বামী মিলে এমন একটা অবস্থা করেছে। আওয়ামী লীগের অর্জনটা কি ছিল আমি জানি না, যে প্রফেসর ইউনূসের নোবেল পুরস্কার নিয়ে তাকে এইভাবে হেনস্থা করে কোর্টে, সে তো প্রায় জেলে চলেই গেছিল। হাসিনা তাকে জেলে ঢুকাচ্ছিল, বিচার করতো, এখন সে হাসিনার বিচার করবে। মানে রোল কিভাবে রিভার্সড হয়ে যায়, টোটালটা এটা অপচয় করেছে। কাজে পরবর্তী যে নির্বাচিত এদের প্রতি আমার অন্তরীণ সরকার খুব বেশি পারবে না। তারা যেন একটা স্থায়ী সমাধানের দিক দেখে, সেটা কিভাবে হবে, যে বাংলাদেশ যেন একটা মনোলিথিক রাষ্ট্র না হয়। মনোলিথিক মানে বাংলাদেশ কেবল বাঙালির না, কেবল মুসলমানের না। এবং মুসলমানদের মধ্যে নানান ফেরকা দেখছেন, মাজার আছে, শিয়া আছে, সুন্নি আছে, এখানে নানান পন্থী আছে, এখানে সবগুলোকে নিতে হবে। বাংলাদেশ একটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির যে একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এই রাষ্ট্র পরিচালনার এই যে প্লুরালিজম বা বহুত্ববাদী নীতি, যেটাকে আমরা বলি বিউটি অফ ডেমোক্রেসি, সেটা আমাদের সংবিধানের মধ্যে রিফ্লেক্টেড থাকতে হবে। এবং প্রতিদিনকার রাষ্ট্রীয় পলিসির মধ্যে, আমাদের জীবনাচরণের মধ্যে এটাকে প্রতিফলিত করতে হবে। তাহলেই কেবল যে পাহাড়ের সমস্যা আমরা বুঝতে পারবো। ভিন্ন হলে তার ভাষা আলাদা, চেহারা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, ভিন্নতাকে ভয় পেলে চলবে না। ভিন্নতাটা সৌন্দর্য, তাকে ওয়েলকাম করতে হবে। সবাই আমার মতো ভাববে না, কেউ মাজারে যাবে, কেউ বাবা শাহজালালে যাবে, কেউ লালনের এখানে যাবে, কেউ মসজিদে যাবে। এই ভিন্নতাকে মানতে হবে। আসলে সবাইকে একরকম করবার যে চিন্তা, এই সিঙ্গুলার আইডেন্টিটি মানুষকে আসলে, যেমন আদিবাসীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের সংবিধানে, যে এই রাষ্ট্রের সবাই বাঙালি বলিয়া চিহ্নিত হবে। এর চেয়ে অসত্য তো কথা নাই। একজন চাকমা কিংবা ত্রিপুরা কিংবা পাংখোয়া লুসাই তো বাঙালি হতে পারে না, কিংবা আমি বাঙালি হিসেবে আমি তো ত্রিপুরা হতে পারি না।
দুজনেই আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি হতে পারি, কিন্তু ওর পক্ষে বাঙালি হওয়া সম্ভব না। এটা অ্যানথ্রোপোলজিক্যালি একটা অসত্য তথ্য, কিন্তু সেটাই কিন্তু আমাদের সংবিধান নির্মাণ করা হয়েছে। এবং ওই যে সামরিক চোখ দিয়ে দেখে ওইটাকে তার উপরেই সবাইকে বাঙালিকরণ, যেটা ৭২-এর সংবিধানে এবং শেখ মুজিব নিজেও বলেছে যে সব বাঙালি হয়ে যাও, সেই চর্চাটাই চলছে দেখে মাঝে মধ্যে যে আপনার এই জাতিগত দাঙ্গাগুলো দেখেন। ধন্যবাদ স্যার। জি, এরকম গভীরে আমরা যেতে হবে। একদম শেষ দিকে আমি একটু অন্য বিষয় আপনাকে এক প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে ফ্যাসিস্ট দল বলছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের সময় যারা তাদের সহযোগী ছিল যে দলগুলো, তাদেরকে কি বলবেন একদম শেষ দিকে আমরা? আসলে ফ্যাসিস্ট একটা মানসিকতা, আর ফ্যাসিবাদী শাসন হচ্ছে একটা পদ্ধতি। শাসন পদ্ধতিটা যদি বহাল থাকে, তা যে কেউ ওই শাসন পদ্ধতি দিয়ে দেশ চালালে সেও ফ্যাসিস্ট হয়ে উঠবে। আর যারা তাদেরকে সহযোগিতা করেছিল, সহযোগিতার তিনটা ধরন আছে। একটা হলো তারা সজ্ঞানে সহযোগিতা করেছিল, একটা হলো সুবিধার জন্য সহযোগিতা করেছিল, আর একটা হলো কেউ কেউ বাধ্য হয়ে সহযোগিতা করেছিল। ফলে এটার একটা ক্যাটাগরিতে ভাগ করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।